হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ অন মাই চ্যানেল নাজমুল গেমিং ওয়াইটি অ্যান্ড সাইলেন্ট গেমার ফেসবুক পেজ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কক্সবাজারের দারুণ সব সি ভিউ আর মজার মজার মুভমেন্টস সবকিছুই আমি শেয়ার করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখে হলো একদম স্কিপ না করে। সো স্টে উইথ মি অ্যান্ড এনজয় দ্য ফুল সি ভিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। বাসটি ছাড়ার আগে আমরা একটি সেলফি নিয়ে নিলাম। দেন আমরা রাত 9টায় আমরা ময়মনসিংহ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। যদিও বাসটি ছাড়ার কথা ছিল রাত 8টায়, কিন্তু দুইজন যাত্রী বাসে একটু দেরি করে আসে, যার কারণে বাসটি ছাড়তে একটু দেরি হয়। বাসটি মূলত কিশোরগঞ্জ রুট হয়ে যাচ্ছিল। আর তারপর আমরা একটা লম্বা ঘুম দেই, আর ঘুম থেকে ওঠার পর দেখি আমরা কুমিল্লায় চলে আসছি। আর তখন রাত বাজে 2:30টার মতো। দেন আমরা কুমিল্লা জমজম হোটেলে একটি ব্রেক নেই। হালকা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। তারপর আবার একটা লম্বা ঘুম দিই আমরা। ঘুম থেকে ওঠার পর দেখি আমরা চট্টগ্রাম প্রবেশ করেছি, এবং দেখতে দেখতে সকাল হয়ে গেল আর আমরা চলে আসলাম পতেঙ্গা হোয়াইট স্কেলে, বাট অনেকে কর্ণফুলী টানেলের টুল প্লাজা বলে থাকে এটাকে। আর এর আরেকটু সামনে গেলেই দেখা যাবে কর্ণফুলী টানেল। আর আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে টানেল দিয়ে যাওয়ার সময় পুরো টানেলটা ভিডিও করব। সো গাইস, এখন আমরা কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। আর এই ফুটেজটি নেওয়া হয়েছে একদম শেষের দিকে, শুরুর দিকে গাড়ির গতি অনেক বেশি থাকার কারণে ভিডিওটি করা হয়নি। আর গাইস, টানেলের ভিতরের ভিউটা জাস্ট অস্থির লেভেলের ছিল। দেখলে আসলে বোঝাই যায় না যে আমরা মাটির কতটা নিচ দিয়ে যাচ্ছিলাম। আর এই টানেলটির দৈর্ঘ্য প্রায় 3.32 কিলোমিটার, যা বাংলাদেশের প্রথম ওয়াটারওয়ে টানেল। এই টানেলটি মাটির 150 ফুট নিচে অবস্থিত। সো গাইস, দেখতে দেখতে আমরা টানেলের ওপারে চলে আসলাম। টানেল থেকে বের হওয়ার পর বাইরের দৃশ্যটি চোখে পড়ার মতো। আর গাইস, এখান থেকে 150 কিলোমিটার পথ এখনো বাকি আমাদের। সকাল 9:30টার দিকে আমাদের বাসটি কক্সবাজার জেলায় প্রবেশ করলো। এই আঁকাবাঁকা রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্যটি ছিল অপরূপ সুন্দর, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। আর গাইস, এটা আমার প্রথম ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কেননা এই চ্যানেলে আমার অনেক দিন যাবত ভিডিও আপলোড করা হয় না, তাই চ্যানেলের রিচ ডাউন হয়ে আছে। জানি না এই ভিডিওটি আপলোড করার পর রীতিমতো ভিউ আসবে কিনা। সো গাইস, এই ট্যুরে আমাদের গ্রুপে টোটাল 5 জন ছিলাম। আমি, আমার 2 দুলাভাই আর আমার 2 ভাগ্নে, এই 5 জনই ছিলাম। সো গাইস, দীর্ঘ অপেক্ষার পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। এখান থেকে আরেকটু সামনে গেলেই দেখা যাবে সমুদ্রের ভিউ। এখন বাজে সকাল 10:30। এখান থেকে আরেকটু সামনে গেলেই দেখা যাবে ডলফিন মোড়। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে এটা হচ্ছে ডলফিন মোড়। এখন মূলত আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমরা আগে থেকে একটা হোটেল বুক করে রেখেছিলাম, সেই হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আবার আমরা বিচে যাব। সো এখন আমরা বিচে যাওয়ার জন্য রেডি হচ্ছি। মাংনা হোটেলের প্রমোশন দিয়ে কোনো লাভ নাই, তাই ভিডিও করলাম না। এখন আমরা বিচে যাচ্ছি। আর এটা হলো জাও বাগান। জাও বাগানের ভিউটা অনেক সুন্দর গাইস। ওই যে দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচ। আমরা সুগন্ধা বিচের দিকেই যাচ্ছি, কারণ সুগন্ধা বিচে মানুষের ভিড় কম থাকে, আর কলাতলি বিচে পর্যটকদের ভিড় বেশি থাকে, তাই সুগন্ধা বিচই আমাদের জন্য বেটার হবে। তো গাইস, যারা ফিউচারে কক্সবাজার ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আমার 2 দিন 2 রাত কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা থেকে একটা আইডিয়া দেব আপনাদের, যে কখন কিভাবে কত টাকা খরচ হবে টোটাল এভারেজ, তা সম্পর্কে একটা আপনারা ধারণা পেয়ে যাবেন। আর এখন আপনারা দেখতে পাবেন ভিডিওর মোস্ট ইন্টারেস্টিং পার্টগুলো। আর এখানে আসার পর আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ এই সুন্দর জায়গাটাই যারা লাইফে ফার্স্ট টাইম আসে তাদের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর এই অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। একটা এক্সাম্পল দিই আপনাদের, যে এই জায়গাটা এতটাই সুন্দর যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। কয়টা করে জানি লাগে?
হ্যাঁ বললি তুই এনার কিচ্ছু বিড়ি নেই সব সব কিছুর মাঝে ব্যবসা ভাই কি ভাবছো বেগম আছে সো ফাইনালি আমরা সমুদ্রে চলেই আসলাম। দীর্ঘ অপেক্ষার পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা সমুদ্রর সামনাসামনি দাঁড়িয়ে আছি। আর এটাই হচ্ছে সুগন্ধা বিচ। আর ওই যে ডান পাশে একটু দূরে ওটা হচ্ছে লাবণী পয়েন্ট, মানে লাবণী বিচ। আর এখানে হচ্ছে গিয়ে পর্যটক একটু কম, আর ওই কলাতলি বিচে পর্যটক একটু বেশি। আর একটু পরই আমরা সমুদ্রে নামবো এবং ছবি তুলবো, ভিডিও করব। আর তার আগে আমরা একটু চিল করে নিলাম, সবাই মিলে প্রকৃতিটা উপভোগ করে নিলাম, তারপর সমুদ্রে নামবো। গাইস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যামেরাম্যান, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যামেরাম্যান আমার মামু, আর আমি হচ্ছে গিয়ে থার্ড ক্যামেরাম্যান। কারণ আমাদের কাছে ভালো ক্যামেরা ফোন ছিল, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, আর সেটা দিয়েই আমরা আমাদের ছবিগুলো তুলেছিলাম। আর এখানে ক্যামেরা দিয়ে ছবি তোলার থেকে নিজের ফোন দিয়ে ছবি তোলাই ভালো হবে, কারণ ক্যামেরার ছবি খুব বেশি একটা ভালো আসে না। Wow, nice. দাদি মিস করলাম। হ্যাঁ, এদিকে চাও একটু হয়েছে। তারপর প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা বিচে থাকার পর দেন আমরা হোটেলে যাই। হোটেলে গিয়ে আমরা মেরিন ড্রাইভে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আর এখন আমরা মেরিন ড্রাইভ রুটে আছি। আমরা পুরো মেরিন ড্রাইভ রুটটি ঘোরার জন্য একটি সিএনজি ভাড়া করি প্রায় 1200 টাকা দিয়ে। আপনারা যদি মেরিন ড্রাইভ ঘুরতে যান তাহলে অবশ্যই গাড়ি ফুরিয়ে নেবেন, কেননা এখানে তুলনামূলকভাবে সব কিছুর দামই একটু বেশি। যদি আপনারা কখনো কক্সবাজার ঘুরতে আসেন তাহলে অবশ্যই হাতে একটু সময় বেশি নিয়ে আসবেন, কেননা 1 থেকে 2 দিন হাতে সময় নিয়ে আসলে আপনারা ঘুরে তৃপ্তি পাবেন না। এখানে অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, মন ভরে দেখার জন্য হলেও, মন ভরে উপভোগ করার জন্য হলেও হাতে 5 থেকে 6 দিন সময় নিয়ে আসা প্রয়োজন। গাইস, কক্সবাজারের মতো সবচাইতে বেশি সুন্দর জায়গার মতো আমার কাছে ভালো লেগেছে এই মেরিন ড্রাইভ রুটটি, কেননা এক পাশে ছোট ছোট বড় বড় পাহাড় আর অপর পাশে সমুদ্রের ভিউ। তাছাড়া রয়েছে মেরিন ড্রাইভ রুটের কুল ঘেঁষেই কিছু কিছু নারিকেল গাছ, যা দেখতে অনেক সুন্দর লাগে। আর রয়েছে ঝাউ বাগান। ঝাউ বাগানের ফাঁকে ফাঁকে সমুদ্র ভিউটা দেখতে গেলে অনেক সুন্দরই লাগে। কক্সবাজার ডলফিন মোড় থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত এই মেরিন ড্রাইভ রুটটির দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটারেরও বেশি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছিল নতুন নতুন সিবি হোটেল নির্মাণের কাজ চলছে, যা ভবিষ্যতে পর্যটকরা এখানে হোটেল বুক করে থাকতে পারবে। সো গাইস, দেখতে দেখতে আমরা হিমচরিতে চলে আসলাম। আর এখন আমরা 4টা টিকিট কেটে উপরে উঠতে শুরু করে দিলাম। আর এই সিঁড়িটি দিয়েছে পর্যটকদের যাতে কোনো প্রকার প্রবলেম না হয় উপরে ওঠার জন্য। এখানে প্রতিটি টিকিটের মূল্য মাত্র 40 টাকা। আর এই সিঁড়িগুলো দিয়ে ওঠার সময় অবশ্যই একটু সতর্ক থাকবেন, কেননা এখানে অনেক মানুষ আসা যাওয়া করে, ধাক্কাধাক্কি হয় প্রচুর, তাই একটু সাবধানে কেয়ারফুলি এখানে ওঠার চেষ্টা করবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আর এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন হচ্ছে গিয়ে নিচে নামা। খাওয়াবেন না রে বড়া হ্যাঁ ভাই খাওয়াবেন না রে এটা বহুত মানুষ আরো তো
থাকেন আর কথা নি আমরা বেশি বেশি লাগে না লাস্টের ডিশ হ্যাঁ তুমি সাইড করে আসো এদিকে আসো আর এইখান থেকে পরন্ত বিকালের এই সুন্দর ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর একটু উপরে উঠলেই আমরা দেখতে পাবো সেই ভাইরাল জায়গাটি। আর এখানে অনেকগুলো ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকে, চাইলে আপনারা এখান থেকে ছবি তুলতে পারেন। তবে আপনারা ছবিগুলো পুড়িয়ে তুলবেন, 3 টাকা পিস, নয়তো বিপদে পড়বেন। ভিডিও করে পুরো লাইভ আর এই হলো হিমছড়ি পাহাড়। এখানে প্রায় প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এবং সমুদ্রের ভিউটা উপভোগ করে। যাই হোক, এখন আমরা কিছু ছবি তুলবো। ছবি তুলে আমরা ইনানি বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। আর এখন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর কিছু কিছু জায়গা আছে ছবি তোলার জন্য সিরিয়ালও ধরতে হয়। আর ওই যে আমাদের সাকিন ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেল। তারপর আমিও কয়েকটা ছবি তুললাম, বেশি না, এই 4 থেকে 5টা, বেশি ছবি তুলিনি। তারপর আমরা হিমছড়ি থেকে নেমে ইনানি বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমাদের কাছে এত বেশি সময় ছিল না, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তাই আমরা খুব তাড়াতাড়ি করে হিমছড়ি থেকে নেমে আসি। আর এখন যাব ইনানি থেকে একটু ঘোরাঘুরি করবো, দেন আমরা ডলফিন মোড়ের দিকে ব্যাক করব। সো গাইস, এখন আমরা ইনানি বিচে অবস্থান করছি। আর ইনানি বিচে আসার পরই আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল। তাই খুব তাড়াতাড়ি করে আমরা কিছু ছবি তুলে নেই, কারণ সন্ধ্যা হয়ে গেলে আর ছবিগুলো তোলা যাবে না অন্ধকারে। আর এই ভিউটা আসলে সত্যি অসাধারণ ছিল। আর এই ইনানি বিচ থেকেই আর কি সেন্ট মার্টিন ভ্রমণের জন্য যারা আসে তাদেরকে এখান থেকে জাহাজে করে সেন্ট মার্টিন নিয়ে যাওয়া হয়। এখানে একটা লম্বা ব্রিজ আছে, আর ওইখানেই জাহাজগুলো এসে থামে। তারপর ইনানি বিচ থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর কক্সবাজার রেলওয়ে স্টেশনটা সত্যি অসাধারণ, চমৎকার। দেখলে মনে হয় না যে এটা কোনো রেলওয়ে স্টেশন। আর এই রাস্তাটা অনেক পরিষ্কার, আর ল্যাম্পপোস্টের লাইটিংগুলি খুব সুন্দর করে করা, যাতে সবাই ছবি টবি তুলতে পারে। তারপর পুরো রেলওয়ে স্টেশনটা সুন্দর করে ঘুরে দেখার পর আমরা কিছু ছবি টবি তুললাম। যেহেতু জায়গাটা সুন্দর, তাই কিছু ছবি তুলতেই হয়। আর গাইস, এখন আমরা এখান থেকে যাব কলাতলি বিচে। ওইখান থেকে কিছু কাঁকড়া ভাজি খাবো আমরা সবাই মিলে। কাঁকড়া ভাজি খাওয়ার পর আমরা আমাদের রুমে গিয়ে একটা আরামসে ঘুম দেবো। দেন কালকে সকাল থেকে আবার শুরু হবে ঘোরাঘুরি। আর দেখুন রাস্তাটা কতটা সুন্দর রাস্তা, কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই। তো গাইস, সারা রাত আরাম করে ঘুমানোর পর সকাল হতে না হতে আমরা আবার বিচে চলে আসলাম। আর এখানে 40 টাকা দিয়ে একটি বেড ভাড়া নেই। তারপর 3 জন মিলে এখানে বসে এই সমুদ্রের ভিউটা উপভোগ করি। সকালবেলা ঢেউগুলো একটু বেশি উত্তাল থাকে, তাই কেউ ভুলেও সমুদ্রে নামবেন না। দেন আমরা রোদ ওঠার আগেই চটপট করে ছবিগুলো তুলে নেই যার যার মন মতো। ঝাউ বাগানে রোদ ওঠার আগে ছবিগুলো তুলে নিলে সুন্দর হয় অনেক। আর
এখানে বসতে তাসরিফ খানের একটি গানের কথা মনে পড়ে গেল। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় শোকের পক্ষে ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই। এই সকালের দিকে সমুদ্র উত্তাল থাকে বেশি, তাই আপনারা ভুলেও সমুদ্রের মাঝখানে যাওয়ার চেষ্টা করবেন না। আর যদি যান তাহলে অনেক বিপদে পড়ে যাবেন। আর সেটা এই ভিডিও দেখলেই বোঝা যায় যে সমুদ্রের ঢেউগুলো সকালবেলা কতটা ভয়ানক রূপ ধারণ করে থাকে। এখান থেকে ঘোরাঘুরি শেষে আমরা একটা নতুন জায়গায় যাব। তো গাইস, এখন আমরা গোসল টোসল শেষে আমরা একটা অটো ভাড়া নিয়ে প্যারাসিলিং পয়েন্টের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা কিছু ছবি টবি তুলব এবং প্যারাসিলিং করব। এইখান থেকে সমুদ্র আর ডলফিন মোড়টা খুব সুন্দর দেখা যায়। সমুদ্র ভিউটা বিশেষ করে অনেক সুন্দর। তো গাইস, এই সেই প্যারাসিলিং পয়েন্ট, আর এখানে বিভিন্ন নাটকের শুটিং হয়ে থাকে। আর আপনারা যদি প্যারাসিলিং করতে চান তাহলে আপনাদের এখানে 2500 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে আগে। টিকিট কাটার পর এখান থেকে প্যারাসিলিং করবে। যদিও এখন আমরা এখানে কোনো টিকিট পাইনি। গাইস, এই জায়গাটা একদম নির্জন জায়গা। যদি কেউ আসেন তাহলে খুব সাবধানে থাকবেন। আর ওই যে দূরের পাহাড়গুলোতে ওঠার জন্য কিন্তু টিকিট কাটা লাগে। ওখানে বসার জায়গা আছে পর্যটকদের। এই রে ভাই ব্লগার না কে আইছি তো। আমার মামুকে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসলাম, কিন্তু এখন আপনাদেরকে বলা হয়নি যে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে এই ট্যুরে। আমার মূলত আসা যাওয়া, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া প্লাস রুম ভাড়া সহ টোটাল আমার 12,000 টাকার মতো খরচ হয়ে গেছে। আর আপনারা চাইলে 5,000 টাকায়ও ঘুরতে পারবেন। এটা মূলত যার যার খরচের উপর ডিপেন্ড করে। আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের খরচ আরো কম হবে। যদি নর্মাল কোনো হোটেলে আপনারা ওঠেন তাহলে আপনাদের খরচ আরো কম হবে। আর যদি চান যে একটা ভালো কোনো হোটেলে উঠতে চান তাহলে আপনাদের খরচ দ্বিগুণ হয়ে যাবে। এতে করে আপনাদের খরচ একটু বেশি হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।